Present, sir. 5, Present, sir. 6, 7, 8, Present, sir. 9, Yes, sir. Roll 9. 10. Yes, sir. Roll 10. So roll 9. 9 days. 11, Present, sir. Roll 11. 12, Yes, sir. Present. 13, Present, sir. 15, Yes, sir. Roll 15. 16, Yes, sir. Roll 16. roll 16 also, জি স্যার রোল 16 আছে 17, Yes, sir. 17 আছে. 18, Yes, sir. Roll 18. 19, Yes, sir. Roll 19. 20, Yes, sir. Roll 20. 21, Yes, sir. Roll 21. 22, Yes, sir. 22. 3, Yes, sir. Roll 23. 4, Yes, sir. 24. Present. 25, Yes, sir. 27, Yes, sir. 28, 29, 30, Yes, sir. 31, Yes, sir. 33, Yes, sir. 33. 34, Yes, sir. Roll 34. sorry, 34. Yes, sir. 35, Yes, sir. Sir, 35. 36, Yes, sir. 36. 37, Yes, sir. 38, Present, sir. 38. 39, Yes, sir. 39. 40, Yes, sir. Sir, 40. Sir, 40 present, sir. কই তোমার কিছু আসতেছে না তো, নামও আসে না, ছবিও আসে না। Sir, আমি rule 40, sir. 41, Yes, sir. 42, Yes, sir. 42. 44, 45, Yes, sir. 45. 6, Yes, sir. Sir, 46, sir. 47, Present, sir. 47. 48, 49, Yes, sir. 49. 50, Yes, sir. Roll 50. Yes, sir. 48. 48, ঠিক আছে। জি স্যার 15 batch, 22, Yes, sir. 15 batch 22. batch, 15 batch, 17, Yes, sir. 15 batch 17. 13 batch, 29, 12 batch, 19, Sir, 15 batch 22, sir.
নেটওয়ার্ক সমস্যা করতেছিল। স্যার হ্যাঁ শুনেছি, হ্যাঁ দিয়েছি। স্যার আমি 48 16 ব্যাচ বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছিলাম। হ্যাঁ দিয়েছি দিয়েছি। স্যার রোল 40 16 ব্যাচ। 40 জি স্যার 40। দিয়েছি। Recording in progress. দেখা যায়। ইয়েস স্যার। আমরা লাস্ট চ্যাপ্টার, এটা আরেকটা চ্যাপ্টার ছিল, কিন্তু সেই চ্যাপ্টারটা অন্য, যে তোমরা এতদিন যা পড়ে এসেছো অনেক জায়গায় এটা ওভারল্যাপ করে, এই জন্য বাদ দেওয়া হচ্ছে বা বাদ দেওয়া হয় আর কি কয়েক বছর ধরে। এখন আজকে আমরা লাস্ট চ্যাপ্টার শুরু করব। লাস্ট চ্যাপ্টারের টাইটেল দেখতে পাচ্ছ, রিট্রিটমেন্ট অফ স্টেনলেস স্টিল। এখানে আমরা আগে দেখবো যে আসলে স্টেনলেস স্টিল কত রকমের হইতে পারে। ধারণা আছে কারো? স্টেনলেস স্টিল কারে কয় ধারণা আছে? জি স্যার কিছুটা আছে। কারে বলে স্টেনলেস? অ্যাম্বিয়েন্ট অ্যাটমসফিয়ারে যে যে স্টিলের রাস্টিং হয় না সে স্টিলটাই স্টেনলেস স্টিল। যদি অ্যাগ্রেসিভ এনভায়রনমেন্টে যদি করোশন হয়ে যায় তাকে কি বলবা? এটা তো স্যার ঠিক বলতে পারলাম না, কেননা কিছু কিছু স্টেনলেস স্টিল আছে, যেমন ধরুন যে আমরা কাটলারি যেগুলো বলি, এগুলো তো ধরুন যে সল্ট ওয়াটারে কয়েকদিন রাখলে এটা কিছুটা রাস্টি হয়ে যায়। সল্ট ওয়াটার রাখলে, হ্যাঁ এটা ঠিকই আছে। জিনিস হচ্ছে যে স্টেনলেস স্টিলের একটা শুরু আছে, তার শেষও আছে, তার লিমিটেশনস আছে। ডাক্তারদের মতো, ডাক্তার হইতে হইলে একটা ডিগ্রি লাগে, এমবিবিএস, দ্যাট ইজ দ্য মিনিমাম রিকোয়ারমেন্ট। যদিও আমাদের দেশে অনেক রকমের ডাক্তার আছে, হোমিও ডাক্তার আছে, তারপর ভেষজ ডাক্তার আছে, সবাই কিন্তু ডাক্তার। তারপর গ্রাম্য ডাক্তার আছে। আবার এমবিবিএস কেউ চোখের ওষুধ দেয়, কেউ দেয় না, কেউ হার্টের ওষুধ দেয়, কেউ দেয় না, এরকম আবার ওর ভিতরে ভাগ আছে, স্পেশালিটি আছে। এরকম স্টেনলেস স্টিলের ভিতরেও বেসিক ডেফিনেশন হচ্ছে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারে রেখে দিবা, করোশন হবে না,
এটাই হচ্ছে বেসিক রিকোয়ারমেন্ট, বেসিক স্টেনলেস স্টিল, এবং তার কেমিক্যাল কম্পোজিশনটাও ওই রকম একটা মিনিমাম রিকোয়ারমেন্টেই থাকে। যেমন বলছিলাম যে ডাক্তার হইতে হইলে গ্রাম্য ডাক্তার আমাদের দেশে আছে, এসব বাইরে এই সমস্ত কনসেপশন নাই। গ্রাম্য ডাক্তার বলতে যে জিনিসটা আছে সেটা আমি যতটুকু জানি বুঝি, আমার এক্সপেরিয়েন্স বলে এটা ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এটা আমাদের কালচার। যেহেতু এই তিনটা দেশ একসাথে ছিল তো সবার ভিতরে কমন কালচার আছে। সেই কমন কালচারের পার্ট হচ্ছে তোমার গ্রাম্য ডাক্তার। ডাক্তারি বিদ্যা নাই, ডিগ্রি নাই, তারা ঔষধ দেয়, প্র্যাকটিস করে। এরকম আসলে স্টেনলেস বেসিক জিনিস। অনেকে যারা বুঝে না, আমাদের দেশে 1% ক্রোমিয়াম আছে, তাকে স্টেনলেস বলতে, হ্যাঁ ক্রোমিয়াম আছে তো, গ্রাম্য ডাক্তার, হ্যাঁ উনি ইনজেকশন দিতে পারে, তো ইনজেকশন দিতে পারলে ডাক্তার হয়ে গেল। 1% ক্রোমিয়াম থাকলেই আসলে স্টেনলেস হয়ে গেল, ব্যাপারটা ওই রকম না। এমবিবিএস হওয়ার জন্য, ডাক্তার হওয়ার জন্য এমবিবিএস একটা বেসিক ডিগ্রি লাগে। স্টেনলেস হইতে হইলেও ফেরাস ম্যাটেরিয়ালস এর ভিতরে অবশ্যই মিনিমাম 11% ক্রোমিয়াম থাকা লাগে। কেন 11% থাকতে হয় সেটা আমরা দেখব। এটা হচ্ছে বেসমেন্ট টু বি স্টেনলেস। এরপরে যদি আমাদের সমুদ্রের পানিতে টিকিয়ে রাখতে হয় করোশন, তাহলে আরো কিছু অ্যাড করতে হয়। এবার স্পেশাল এমবিবিএস বেসিক ডিগ্রি টু বি ডক্টর। তারপরে ডিগ্রি, চোখের ডিগ্রি, এটার ডিগ্রি, ওইটার ডিগ্রি দিয়ে তখন তার স্পেশালাইজড স্টেনলেস স্টিলেরও স্টিল। তারপরে এর সাথে আরো কিছু অ্যাটাক করে আমরা স্পেশাল গ্রেডেড স্টেনলেস স্টিলে নিয়ে যেতে পারে। তবে মনে রেখো, ওই ভুলটা করো না গ্রাম্য ডাক্তারের মতো যে ইনজেকশন দিতে পারলে ডাক্তার, ব্যাপারটা ওইটা না। ক্রোমিয়াম থাকলেই স্টেনলেস স্টিল, ব্যাপারটা ওইটা না। এর ভিতরে মিনিমাম একটা রিকোয়ারমেন্ট আছে, কেমিক্যাল কম্পোজিশনাল রিকোয়ারমেন্ট আছে, সেটা ফুলফিল না করলে আসলে তাকে স্টেনলেস স্টিল বলা যাবে না। যদি আমরা মাইক্রোস্ট্রাকচারের বেসিসে স্টেনলেস স্টিলকে ভাগ করি, তাহলে 5 রকমের স্টেনলেস স্টিল হইতে পারে। 5 রকমের হইতে পারে। প্রথম প্রকার হচ্ছে অস্টেনাইটিক, যেটার মাইক্রোস্ট্রাকচার রুম টেম্পারেচারে থাকবে অস্টেনাইট ফর্মে। যদিও আমরা জানি আয়রন কার্বন ডায়াগ্রামে রুম টেম্পারেচারে অস্টেনাইট থাকার কোনো সুযোগ নাই, আছে নাকি? না স্যার, নাই। তাহলে আমরা তাদেরকে বাধ্য করব, এমন কিছু দিব, এমন কিছু এলিমেন্ট দিব, সার্টেন একটা সেখানেও রিকোয়ারমেন্ট আছে। বেসিক রিকোয়ারমেন্ট ছাড়া কিন্তু অস্টেনাইট হবে না। তাহলে সেই এলিমেন্ট দিয়ে আমরা বাধ্য করব ফেরাইটকে স্টপ করে দিতে, ফেরাইট আসতে পারবে না। এরপরে আসতেছে ফেরাইটিক স্টেনলেস স্টিল, যা রুম টেম্পারেচার স্ট্রাকচার থাকবে ফেরাইটিক হতে পারে, মার্টেনসাইট স্টেনলেস স্টিল হইতে পারে, যেটা মাইক্রোস্ট্রাকচার রুম টেম্পারেচারে থাকবে মার্টেনসাইট। আমরা সবই পড়ে এসেছি, অস্টেনাইট কি, দেখতে কেমন, ফেরাইট কি দেখতে, মার্টেনসাইট কি দেখতে কেমন, সব কিন্তু আমরা পড়ে এসেছি। আমরা জানি ইভেন তাদের মেকানিক্যাল এবং ফিজিক্যাল প্রপার্টিজ কেমন কি সেটাও আমরা দেখে।
দেখো অনেক ছুরি আছে, অনেক ছুরিতে লেখা থাকে স্টেনলেস স্টিল। ইয়েস, স্টেনলেস স্টিল নো প্রবলেম, বাট দ্যাট স্টেনলেস স্টিল ইজ ইট ফিট ফর নাইফ? এখানে একটা বিশাল প্রশ্ন। যে নাইফগুলো সত্যিকার অর্থে তার কাটিং ক্যাপাবিলিটি ধরে রাখতে পারে, সেই নাইফগুলো অবশ্যই তার স্ট্রাকচার থাকতে হয়, আদারওয়াইজ সে কিন্তু ধরে রাখতে পারবে না। কিন্তু রাস্তাঘাটের উপরে দেখবা অনেক ছুরি আছে, লেখা আছে স্টেনলেস স্টিল, কিন্তু বাসায় নিয়ে এসে 2 দিন আপেল যদি কাটার পরে কিন্তু দেখা যায় সেই ছুরিটার ধার নাই। আসলে সত্যিকার অর্থে যদি মাল্টিসাইকেল হয়, এই ধার এত তাড়াতাড়ি চলে যাওয়ার কথা না। অথবা একবার যদি শার্পেনিং করো, সেই শার্পেনিং এর পরে সে কিন্তু অনেক দিন সার্ভিস দেওয়ার কথা, হুট করে চলে যাবে না। কিন্তু আমরা দেখি যে না, ছুরি কিনে নিয়ে আসলাম, 5 দিনও এই ছুরিটা কাজ করলে আর কাটাকাটি করা যায় না। তার মানে তুমি জেনে গেছো এটা স্টেনলেস, ঠিক আছে, বাট নট মাল্টিসাইড গ্রেডের স্টেনলেস। এই জন্য প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে এরকম ব্যাপার স্যাপার আছে। এরপর আসতেছে ডুপ্লেক্স স্টেনলেস স্টিল, এটা ফেরাইট এবং অস্টেনাইটের মিক্সড মাইক্রোস্ট্রাকচার, মেবি 50% ferrite, 50% austenite, maybe 30% ferrite, 70% austenite, depending on your requirement. কিরকম রিকোয়ারমেন্ট তুমি চাচ্ছ তোমার অ্যাপ্লিকেশন রিয়েল সার্ভিস লাইফে, সে কেমন তার ফিজিক্যাল প্রপার্টিজ, কেমিক্যাল প্রপার্টিজ এবং মেকানিক্যাল প্রপার্টিজ এর কম্বিনেশন তোমার প্রয়োজন, তার উপর বেসিস করেই এই ডুপ্লেক্স স্টেনলেস স্টিল হয়। এখন আরেকটা স্টেনলেস স্টিল বেরিয়ে গেছে, যে স্টেনলেস স্টিলের ভিতরে ডুপ্লেক্স, দ্যাট ইজ অ্যানাদার ক্যাটাগরি অফ ডুপ্লেক্স স্টেনলেস স্টিল, যার ভিতরে আরেকটা নতুন ফেজ থাকতে পারে, সেটা আইদার বেইনাইট অর মার্টেনসাইট। তাহলে বুঝতেছই ফেরাইট ও সফট, নাইট ও সফট এর মাঝে মাঝে যদি কিছু বেইনাইট অথবা মার্টেনসাইটের থেকে যায়, স্বাভাবিকভাবেই যেহেতু বেইনাইট এবং মার্টেনসাইট এই দুইটা ফেজ, বেসিক ফেজ ফেরাইট এবং অস্টেনাইটের চেয়ে অনেক শক্তিশালী, সেই ক্ষেত্রে এই ডুপ্লেক্স স্টেনলেস স্টিলটা অনেক শক্তিশালী হবে। এটা যেটা বলছিলাম যে এটা বেসিক তোমার সার্ভিস লাইফের বেসিক যে রিকোয়ারমেন্ট তার উপর বেসিস করে দেওয়া। আবার আরেকটা ক্যাটাগরি এসে গেছে পিএইচ, প্রেসিপিটেশন হার্ডেনেবল। পিএইচ, প্রেসিপিটেশন হার্ডেনেবল স্টেনলেস স্টিল। যাই হোক, এইটার যে কোনো ক্যাটাগরি হোক না কেন, এই যে 5-6টার কথা বললাম, যে ক্যাটাগরির কথাই তুমি চিন্তা করো না কেন, এটা কিন্তু হাই অ্যালয় স্টিল। কারণ কি, এমবিবিএস ডিগ্রি না ছাড়া ডাক্তার হওয়া যাবে না, 11% ক্রোমিয়াম না থাকলে স্টেনলেস স্টিল হওয়া যাবে না। আর আমরা চ্যাপ্টার 1-এ শিখে এসেছি 10% কাছাকাছি যদি অ্যালয় থাকে তাহলে অবশ্যই সেটা হাই অ্যালয় স্টিল। তাহলে আমরা চোখ বন্ধ করে বলতে পারি all stainless steels are high alloy steel। এখন স্টেনলেস স্টিলের ভিতরে যেহেতু হাই অ্যামাউন্ট অফ অ্যালয়িং এলিমেন্ট থাকে, প্রত্যেকেরই কিন্তু ইন্টারাকশন আছে একজন আরেকজনের সাথে, তখন আয়রন কিন্তু তার নিজের যে সক্রিয়তা অনেকটা হারিয়ে ফেলে, সে জিম্মি হয়ে যায়। কার কাছে জিম্মি হয়ে যায়? অন্যান্য অ্যালয়িং এলিমেন্টের কাছে সে জিম্মি হয়ে যায়। এই জন্য স্ট্রেট ফরওয়ার্ড যে আয়রনের বিহেভিয়ার ছিল, সেই বিহেভিয়ার এখন আর এক্সিস্ট করে না। কম্পোজিশন ভেরি কমপ্লেক্স, অনেকটি বলেছিলাম বেসিক দি 11% ক্রোমিয়াম, আসলে এই শুধু 11% ক্রোমিয়াম দিয়ে আমরা ম্যাক্সিমাম জায়গায় এই স্টেনলেস স্টিলটাকে স্টেনলেস রাখতে পারি না। একদিন বলছিল তোমরা যে স্যার লবণের ভিতরে যদি একটা চামচ রেখে দেওয়া হয় তাহলে
কয়েকদিন পরেই দেখা যায় এটা করশন হয়ে লাল হয়ে গেছে, স্টেইন হয়ে গেছে, দাগ পড়ে গেছে। হ্যাঁ যাই, তাহলে যাতে লবণের ভিতর রাখলেও আমার এই ঘটনাটা না ঘটতে পারে, লাল যাতে না হয়, তার জন্য কিন্তু আমি অন্য আরেকটা এলিমেন্ট যোগ করে দিলেই হয়ে গেল, ওই অসুখের ট্রিটমেন্ট দিয়ে দিতে পারবে। তবে জানতে হবে যে এটা কখন দিলে, কাকে দিলে, কি পরিমাণে দিলে এটা এই ধরনের ঘটনাটা থেমে যাবে, এটা তোমাদের জানতে হবে। যেটা বলছিলাম যে আসলে স্টেনলেস স্টিলটা তার রিয়েল লাইফে সার্ভাইভ করানোর জন্য আমরা এর ভিতরে অনেক রকমের এলিমেন্ট দিয়ে থাকি, যেটা বলছিলাম যে সক্রিয়তা আয়রন হারিয়ে ফেলে এই কারণে। কমপ্লেক্স ইন কম্পোজিশন, কমপ্লেক্স যদি কম্পোজিশন হয় অবশ্যই মাইক্রোস্ট্রাকচার কমপ্লেক্স হয়ে যায়। আর আরেকটা জিনিস হচ্ছে যে এর ভিতরে যে অ্যালোয়িং এলিমেন্ট গুলো দেওয়া হয়, সেই অ্যালোয়িং এলিমেন্ট গুলো থার্মাল কন্ডাক্টিভিটি, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি এবং তোমার সলিউবিলিটি, ডিফিউসিভিটি সবগুলো স্ল্যাগিশ হয়ে যায়। আয়রনের বেসিক যে প্রপার্টি গুলো ছিল, ফিজিক্যাল প্রপার্টি বলছিলাম, তার থার্মাল কন্ডাক্টিভিটি, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি এবং ডিফিউসিভিটি যেটা ছিল আয়রনের বেসিক যে ভ্যালুগুলো ছিল, সেই বেসিক ভ্যালুগুলো থাকবে না, সবগুলো স্ল্যাগিশ হয়ে যাবে, ভেরি ভেরি স্লো হয়ে যাবে। ডিফিউশন প্রসেস যদি স্লো হয়ে যায় তাহলে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম অ্যাটেইনমেন্ট ডিফিকাল্ট হয়ে যায়। ইকুইলিব্রিয়াম অ্যাটেইনমেন্ট মানে খুব ডিফিকাল্ট হবে, এক এক জায়গায় এক এক রকমের কম্পোজিশন থেকে যাওয়ার সম্ভাবনা থাকে, এক এক জায়গায় এক এক রকমের মাইক্রোস্ট্রাকচার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্যে আসলে পৃথিবীতে অনেক দেশ আছে যেখানে স্টেনলেস স্টিল বানানো হয় না, যার ভিতরে ওয়ান অফ দ্য কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। আমাদের দেশে কিন্তু আমরা স্টেনলেস স্টিল বানাইতে পারি না, ওই টেকনোলজি এখনো আসে নাই। ওই টেকনোলজি যে পরিমাণ এক্সপেন্সিভ, সেই পরিমাণ মার্কেট না থাকলে আসলে সাস্টেনেবল ইনভেস্টমেন্ট হবে না। এই জন্য হয়তোবা উদ্যোক্তারা, শিল্পপতিরা এইদিকে হাঁটছে না, সবাই কিন্তু রড বানাইতে যাচ্ছে। বাংলাদেশে রডের ইন্ডাস্ট্রি 2005-07 সালের দিকে রডের ইন্ডাস্ট্রি ছিল 400টা। একটা দেশে 400টা রডের ইন্ডাস্ট্রি, বাট রড এইগুলো স্টিল ইন্ডাস্ট্রি, বাট একটা স্টেনলেস স্টিল ইন্ডাস্ট্রি বাংলাদেশে নাই। ইন্ডাস্ট্রি সত্যিকার অর্থে ইন্ডাস্ট্রি সেটা না, হ্যাঁ আছে, যারা আছে তারা যেটা করে ইন্ডিয়া, চায়না থেকে স্টেনলেস স্টিলের শীট কিনে নিয়ে আসে, বিশেষ করে শীটই নিয়ে আসে, কেউ কেউ কয়েল নিয়ে আসে, এইচআর হট রোল কয়েল নিয়ে আসে, সেটাকে আরেকটু পাতলা করে যা যা প্রোডাক্ট করার দরকার সেই প্রোডাক্ট গুলো তারা করে। এই হচ্ছে বাংলাদেশের ওভারঅল স্টেনলেস স্টিলের যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস সেটা। হ্যাঁ বলছিলাম যে বেসিক এলিমেন্ট টু বি স্টেনলেস, ফর মেকিং স্টেনলেস স্টিল বেসিক এলিমেন্ট হচ্ছে ক্রোমিয়াম, আর ক্রোমিয়ামই হচ্ছে প্রথম মুখ্য ভূমিকা পালন করে স্টিলটাকে স্টেনলেস করার জন্য। তাহলে আমাদের দেখতে হবে, বলছিলাম 11% ক্রোমিয়াম লাগে, সেই 11% ক্রোমিয়াম কেন লাগে আমরা আয়রন কার্বন ডায়াগ্রাম, এই আয়রন ক্রোমিয়াম ডায়াগ্রাম দেখলে বুঝতে পারবো। এখানে একটু জিনিস বলি যে আমরা আয়রন কার্বন ডায়াগ্রামে আলফা দেখেছি, গামা দেখেছি, ডেল্টা দেখেছি, এই জায়গায় সাধারণত আলফা এবং ফেজ দেখা যায় আয়রন ক্রোমিয়াম ডায়াগ্রামে। এই যেটা দেখতে পাচ্ছ তোমরা, এই ডায়াগ্রামটা দেখো, এইখানে এই যে গামা ফেজ, স্টেনলেস
যদি সত্যিকার অর্থে হয়ে যায় গামা ফেজ হারিয়ে যাবে। দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে 0% ক্রোমিয়াম, তার মানে কি পিওর আয়রন, তাই না? পিওর আয়রন, পিওর আয়রনে দেখো যা বিহেভিয়ার তাই আছে। এটা হচ্ছে অস্টেনাইট। এই অস্টেনাইটের ভিতরে দেখো আস্তে 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 ক্রোমিয়াম যদি দাও আস্তে আস্তে সে ঘর থেকে বেরিয়ে চলে আসবে। হ্যাঁ, 10%-এর উপরে ক্রোমিয়াম না দিলে এই ঘর থেকে সে বেরোইতে পারে না। এই জন্য বলে মিনিমাম 11% দিতে হয়। মিনিমাম 11% দিলে সে এই ঘর থেকে বেরিয়ে আসতে পারে। এই ঘর থেকে বেশি 11-র একটু 11-র কাছাকাছি বা 11 কম দাও, তাহলে যে ঘটনাটা ঘটে গামাও থাকবে আলফাও থাকবে, সে কিন্তু তোমার ভালো স্টেনলেস হবে না। তার মানে 11-র উপরে আমাদের ক্রোমিয়াম এই জন্য দিতে হয়। দিস ইজ। এরপরে যদি 11-র উপরে দিয়ে ফেলো তাহলে গামা হারিয়ে গেল, গামা হারিয়ে গেল, চলে আসলো কি আলফা। যত ক্রোমিয়াম দাও না কেন আলফা ফেজ, সিঙ্গেল ফেজ আলফা। এখন এই জন্যেই যে আলফা ফেজ সিঙ্গেল ফেজ না নিয়ে আসা পর্যন্ত যে ঘটনাটা ঘটবে সেখানে হচ্ছে আয়রনটা ফুললি ক্রোমিয়ামের দ্বারা প্রোটেক্টেড হবে না, প্রোটেক্টেড হবে না। আর যদি এই গামা এবং আলফা থেকে আসো, গামা এবং আলফা থেকে যদি এখান থেকে কুইক পুল করে ফেলো তাহলে যে ঘটনাটা ঘটতে পারে সেটাই গামা থেকে, এই গামা থেকে যদি আমরা গামা মানে অস্টেনাইট, অস্টেনাইট থেকে যদি পুল করা হয় তাহলে কি হয়, আমরা ফেরাইট আর পারলাইট পেয়ে থাকি। ফেরাইট পারলাইট পেয়ে থাকি, তাহলে সেখানে কিন্তু ফেরাইট পারলাইট চলে আসতে পারে। এই জন্য গামা ফেজকে আমাকে অ্যাভয়েড করতে হবে ততক্ষণ পর্যন্ত আমার এই ক্রোমিয়াম অ্যাডিশন কন্টিনিউ করার প্রয়োজন। এই হচ্ছে বেসিক জিনিস। এরপরে তুমি সিগমা ফেজ নিবা না আলফা ফেজে থাকবা সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি গামাকে পার করে চলে এসেছি, এটাই আমার টার্গেট। এরপরে আমাদের নিকেল আর একটা ইম্পর্টেন্ট অ্যালয়িং এলিমেন্ট, সেই ইম্পর্টেন্ট এলিমেন্টটা আসলে অস্টেনাইট স্টেবিলাইজার। অস্টেনাইট কে স্টেবল করে ক্রোমিয়াম ফেরাইট স্টেবিলাইজার। ফেরাইট কে স্টেবল লাগবে, তুমি আসলে কি চাচ্ছ? যদি সত্যিকার অর্থে তুমি ফেরাইটিক স্টেনলেস স্টিল চাও তাহলে নিকেল অ্যাড না করলেও হবে, নিকেল না অ্যাড করলেও তুমি ফেরাইটিক স্টেনলেস স্টিল পেয়ে যাবা। অল্প পরিমাণ নিকেল থাকলেও খুব একটা প্রবলেম হবে না, বরং তোমার একটু লাভ হইতে পারে। সেটা হচ্ছে যে নিকেল ইটসেলফ সে করোশন রেজিস্ট্যান্স বাড়ানোর জন্য সে হেল্প করে। সেই হিসেবে ক্রোমিয়ামের সাথে যদি নিকেল অল্প বেড়ে যাবে, করোশন রেজিস্ট্যান্স বেড়ে যাবে। আমরা আগে শিখে এসেছি যে নিকেল ইজ নট কার্বাইড ফরম্যাট, ফলে নিকেল কার্বাইড তৈরি করবে সেটা নিয়ে চিন্তা করার কোনো সুযোগ নাই, হবে না, করবে না। ফলে অ্যালয়িং এলিমেন্টকে সে নষ্ট করবে না, যা দিবা সেটা সলিড সলিউশন হিসেবে ডিসলভ হয়ে থাকবে। কিন্তু একটা পর্যায়ে আছে, যদি নিকেলের পার্সেন্টেজ বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে আয়রন
নিকেলের একটা ইন্টারমেটালি কম্পাউন্ড তৈরি হইতে পারে, কম্পাউন্ড তৈরি হয়, সেক্ষেত্রে নিকেল লস হয়ে যাবে, নিকেল লস হয়ে যাবে। এবং নিকেল যদি সলিড সলিউশনে না থাকে তাহলে কিন্তু এই স্টিল প্রোটেক্টেড হবে না। সে যদি আয়রন নিকেল ইন্টারমেটালি কম্পাউন্ড ফর্মে থাকে তাহলে কিন্তু এখানে কোনো সুযোগ থাকবে না এই নিকেল ওই আয়রনের ম্যাট্রিক্সকে করোশন থেকে বাঁচানোর জন্য, সে বাঁচাইতে পারবে না। এই জন্য খেয়াল রাখতে হয়। তবে বলা হচ্ছে যে এটা ঘটে 60% নিকেল যদি দেওয়া হয়, এটা ঘটে। কিন্তু 100 ডিগ্রি সেন্টিগ্রেড ওয়াটার ভেপার হওয়ার কথা, তাই যদি হয় তাহলে পুকুরের পানি কেন শুকায়? বাংলাদেশের টেম্পারেচার বা পৃথিবীর সারফেসের টেম্পারেচার কোনো দেশে 100 ডিগ্রি সেন্টিগ্রেড হয় না, তাহলে নদী, পুকুর, খাল, বিল, লেকের পানি শুকিয়ে যায় কেন, ভেপোরাইজড হয়ে যায় কেন? এটা একটা বড় প্রশ্ন। কারণ আরো অনেক প্যারামিটার আছে, সেগুলো ইন্টারফেয়ার করে। ফলে আমরা যখন এটা বলছি 60% নিচেই থাকলেও অনেক সময় ইন্টারমেটালি কম্পাউন্ড তৈরি হয়ে যেতে পারে বিকজ অফ ইনফ্লুয়েন্স অফ আদার অ্যালয়িং এলিমেন্ট। ভেরি ভেরি কমপ্লেক্স একটা ফেনোমেনা। এটা হচ্ছে আমাদের আয়রন, এটা হচ্ছে নিকেল। এটা আরেকটা ডায়াগ্রাম, আয়রন নিকেল ডায়াগ্রাম। আয়রন নিকেল ডায়াগ্রামে মোল ফ্র্যাকশন বলা হচ্ছিল যে 60% যদি নিকেল যদি হয় তাহলে ইন্টারমেটারি কম্পাউন্ড তৈরি হতে পারে। এই 0.6 0.7 এই যে কাছে যখন আসতেছে তখন যদি টেম্পারিং করো, এই স্টেনলেস স্টিলটাকে যদি টেম্পারিং করো তখন FeNi3 or FeNi তৈরি হতে পারে। সাধারণত লো টেম্পারেচারে এটা দেখা যাচ্ছে না, অন্য জায়গায় সেটা FCC BCC থাকতে পারে। আলফা এটা ফেরাইট, BCC এটা আয়রনের বিহেভিয়ার। এটা হচ্ছে আমাদের নিকেল আয়রন নিকেল ফেজ ডায়াগ্রাম। তোমরা হয়তো 213 তে ফেজ ডায়াগ্রাম ক্রিস্টালোগ্রাফি ওখানে তোমরা পড়ে এসেছো, পড়ার কথা। এখন আমরা যে জিনিসটা আলাপ করতে যাচ্ছি সেটা হচ্ছে যে সত্যিকার অর্থে স্টেনলেস স্টিলের জন্য বেসিক যে দুইটা অ্যালয়িং এলিমেন্ট সেটা হচ্ছে ক্রোমিয়াম এবং নিকেল। এর সাথে আরো অনেক কিছু অ্যাড করা লাগতে পারে, বাট একটা বেসিক প্রপার্টি স্টেনলেস স্টিলের বেসিক প্রপার্টিস পাওয়ার জন্য আমাদের ক্রোমিয়াম এবং নিকেল অ্যাড করতে হয়। সেই ক্ষেত্রে আয়রন ক্রোমিয়াম নিকেল ডায়াগ্রাম ইজ ভেরি বেসিক ওয়ান। হ্যাঁ, এটা কিন্তু আর বাইনারি ফেজ ডায়াগ্রাম থাকলো না, এটা হয়ে গেল টার্নারি ফেজ ডায়াগ্রাম। তোমরা 213 তে পড়েছো আমার যতটুকু ধারণা, ঠিক কিনা? টার্নারি ফেজ ডায়াগ্রাম পড়েছো না? ইয়েস স্যার। হ্যাঁ, সেখানে পড়ে এসেছো কিভাবে এটা অনেক জটিল জিনিস, আর এই জটিল জিনিসটা জাস্ট ধারণা করা যে কিভাবে কি হয়। আসলে আমরা এই জটিল ডায়াগ্রাম অ্যাপ্লাই করে নতুন কিছু তৈরি করা যাতা কথা না, যে তার জীবনের অনেক সময় এই ফিল্ডে ব্যয় করবে বা যার এই ফিল্ডে দুর্বলতা আছে তার পক্ষেই এই ফিল্ডে এই সমস্ত জায়গায় কন্ট্রিবিউট করা সম্ভব। শুধু একটু টার্নারি ডায়াগ্রামের ডেফিনিশন কি আর কোন কোন ফেজ থাকে এগুলো দিয়ে আসলে হয় না, অনেক কিছু অনেক ডিপে যেতে হয়, অনেক গভীরে, অনেক কঠিন জিনিস, অনেক কমপ্লেক্স, অনেক ইন্টারঅ্যাকশন, কমপ্লেক্স ইন্টারঅ্যাকশন এখানে থেকে যায়। যদিও বলা হয় টার্নারি ফেজ ডায়াগ্রাম 3টা এলিমেন্ট থাকবে, সত্যিকার অর্থে স্টিল যে কোনো স্টিল অ্যানালাইসিস করে দেখো 20টার কাছাকাছি অ্যালয়িং এলিমেন্ট সেখানে রয়ে গেছে।
তাহলে যারা আছে ওখানে তারা কি একজন আর একজনকে ইন্টারফেয়ার করে কিনা? অবশ্যই করে। তাহলে সেই ডায়াগ্রাম, সেই ফেজ ডায়াগ্রামটা কিভাবে আঁকবা? আঁকা সম্ভব না। শুধু কে কি করে সেইটা বেসিক জিনিসটা জেনে নিয়ে কোথায় টান দিতে পারে, এটাই তখন গবেষণার ফসল হয়। এবং একটা জায়গায় করতে 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 ট্রায়াল এন্ড এররে করতে করতে একবার কাস্টিং করতেছে, একবার রোলিং করতেছে, ফোর্জিং করতেছে, মাইক্রোস্ট্রাকচার দেখতেছে, দেখতে 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 একটা পর্যায়ে এসে ওই ফিল্ডে সে মাস্টার হয়ে যায়। হুট করে সম্ভব না। তারপরেও যেটা বলছিলাম যে একটা ধারণা করা, এক্সাক্ট জায়গায় যাওয়া সম্ভব না, ধারণা করা। এই যে ডায়াগ্রাম এখানে দেখতেছো, ক্রোমিয়াম আছে, আয়রন আছে, নিকেল আছে, এখানে কোন জায়গায় থাকলে কি পরিমাণ ক্রোমিয়াম থাকলে কি হবে, কোন টেম্পারেচারে কি হবে, একটা ধারণা মোটামুটি করা যায়। তো যদিও আমাদের এই ইয়েতে খুব বেশি আমরা এটা নিয়ে কিছু করতে পারবো না, করার সুযোগও নাই। অনেক, এক হচ্ছে অনেক জটিল, দুই হচ্ছে যে এইটার বেসিসে আমরা আসলে অত ট্রিটমেন্ট শিখিও না। এটা সেশনালে অনেক সময় দেওয়া যেতে পারে, বাট সেশনালে বেসিক জিনিসই আমরা করতে পারি না, আর এটা তো আমাদের জন্য আরো কঠিন হয়ে যায়। আরেকটা ডায়াগ্রাম বলছিলাম যে লবণের ভিতরে চামচ দিয়ে রাখলে লাল হয়ে যায়। হ্যাঁ, লাল হয়ে যাবে। লাল থামানোর জন্য যে এলিমেন্ট আমাদেরকে হেল্প করে, স্টেনলেস স্টিলের লবণে কন্টাক্টে আসলে যে লাল হয়ে যায়, সেই লালটা থামানোর জন্য আমাদের জন্য যে এলিমেন্ট হেল্প করবে সেটা হচ্ছে মলিবডেনাম। সেই সেন্সে আয়রন, ক্রোমিয়াম, মলিবডেনাম ডায়াগ্রামও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। মলিবডেনাম এমন একটা এলিমেন্ট, যে এলিমেন্ট ক্লোরাইড আয়নকে অ্যারেস্ট করতে পারে। আরো করতে পারে, আমরা চ্যাপ্টার 1 এ পড়েছিলাম টেম্পার এমব্রিটেলমেন্ট। মলিবডেনাম এমন একটা এলিমেন্ট যে এলিমেন্ট গুলো টেম্পার এমব্রিটেলমেন্ট করে, বিশেষ করে সালফার এবং ফসফরাস। এই সালফার এবং ফসফরাসের সাথে আয়রন, সালফার, ফসফরাস, আয়রন, মলিবডেনাম, ফসফরাস, আয়রন, মলিবডেনাম, সালফার একটা ক্লাস্টার তৈরি করে। মলিবডেনাম অ্যাড করার সাথে সাথে ক্লাস্টারিং ফর্মে চলে যায়। এই ক্লাস্টার তোমরা জানো একটা ট্রায়াঙ্গুলার শেপের, এক প্রান্তে দেখতেই পাচ্ছ এটা একটা ক্লাস্টারের মতোই। এই জায়গায় আয়রন, এইখানে আছে মলিবডেনাম, এখানে আছে ক্রোমিয়াম, এর ট্রায়াঙ্গেল শেপে। এবং আয়রনের সাথে ক্রোমিয়ামের বন্ডিং থাকে, মলিবডেনামের সাথে ক্রোমিয়ামের বন্ডিং থাকে, আবার মলিবডেনামের সাথে আয়রনেরও বন্ডিং আছে। একই ভাবে এখানে যদি আমি এখানে মলিবডেনাম বসে, আয়রন তো আছেই, এখানে মলিবডেনাম আছে, এই জায়গায় সালফার দেই, তাহলে সেই ক্লাস্টার আয়রন, সালফার এবং মলিবডেনামের ক্লাস্টার। এখন তোমরা চোখ বন্ধ করে অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে হবে, কিন্তু সেটা হচ্ছে যে একটা সিঙ্গেল আয়রন মুভ করা কত সহজ, সিঙ্গেল মলিবডেনাম মুভ করা কত সহজ, এবং সিঙ্গেল ক্রোমিয়াম মুভ করা কত সহজ। কিন্তু যদি তারা সত্যিকার অর্থেই আয়রন, মলিবডেনাম, ক্রোমিয়াম এরা যদি সত্যিকার অর্থেই রিজিড একটা ক্লাস্টার তৈরি করে, এই সেই ক্লাস্টার থেকে আয়রন বেরোইতে যদি না পারে, তাহলে আয়রন কিভাবে ক্লোরিনের সাথে রিঅ্যাকশন করে ক্লোরাইড তৈরি করবে? সুযোগ থাকে না। ক্লোরিন তখন সে ইনার্ট হয়ে যায়, কারণ ক্লোরিন রিঅ্যাকশন করার মতো কাউকে পায় না। আয়ন আছে, ঠিক আছে, সে তো নেগেটিভ আয়ন, ক্লোরাইড আয়ন আছে, কিন্তু এখানে একটা পজিটিভ আয়ন থাকতে হবে। তো যে পজিটিভ আয়ন হচ্ছে আয়রন হইতে পারতো, কিন্তু সে তো ফ্রি নাই। সে যদি ফ্রি না থাকে, ক্লোরিন কার সাথে রিঅ্যাকশন করে আয়রন ক্লোরাইড তৈরি করবে? এই জন্যে এই ক্ষেত্রে যে লাল হয়ে যেত, সেই লাল হওয়াটা আর হইতে পারবে না, কারণ আয়রন ফ্রি নাই, সে আটকা পড়ে আছে, পারতেছে না বের হইতে। এইরকম জটিল ডায়াগ্রাম, যত সহজ কথা বললাম, এত সহজে কিন্তু কিছুই হবে না।
শুধু তোমাদের বোঝানোর জন্য সহজ কথা আমি বলে দিলাম। আর এর বাইরে বেশি পড়াইতে গেলে আমাদের এই স্টেনলেস স্টিলের হিট ট্রিটমেন্ট বিশাল বড় চ্যাপ্টার হবে, তখন আমাদের সিলেবাস কিন্তু বড় হয়ে যাবে, আমরা কোনো কিছুই শিখতে পারবো না, আসলে বেসিক জিনিস শিখতে পারবো না। বেসিক জিনিসটাকে আমরা ভালো মতো শিখে এসেছি, এখন এটাকে অ্যাপ্লাই করব ডিপেন্ডিং অন সিচুয়েশন। এই জায়গায় যেটা বলা হচ্ছে অনেক জটিল জটিল ফেজ থাকতে পারে, দেখতেই পারতেছো তোমরা এখানে তোমার আলফা ফেজ থাকতে পারে, সিগমা ফেজ থাকতে পারে, কি ফেজ থাকতে পারে, অনেক অনেক রকমের ফেজ থাকতে পারে। এই ডায়াগ্রামে আছে, শুধু জানার জন্য আমরা এটা কাছে প্র্যাকটিস করতে পারবো না, আবার বলতেছি আমাদের লিমিটেশন। ইন্টারমেডিয়েট কম্পাউন্ড, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে শেফলার ডায়াগ্রাম। শেফলার ডায়াগ্রাম হচ্ছে তোমাদের একটু আগে বলেছি আগে স্লাইডে, যে সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যালাইং এলিমেন্ট ফর, যদি সিঙ্গেল এলিমেন্ট হিসাব করো তাহলে ক্রোমিয়াম। কেন সিঙ্গেল এলিমেন্ট হিসাবে হিসাব করলে ক্রোমিয়াম কেন সবচেয়ে ইম্পর্টেন্ট? কারণ বেসিক ডেফিনেশনে বলা হচ্ছে 11% নিচে ক্রোমিয়াম থাকলে স্টেনলেস স্টিল হবে না, থাকতে হবে ক্রোমিয়াম। এই জন্য ক্রোমিয়াম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যালাইং এলিমেন্ট ফর স্টেনলেস স্টিল। কিন্তু তারপরে যদি আরেকটা এলিমেন্ট আমরা নেই, সে কে হতে পারে? সেটা হচ্ছে নিকেল। কেন নিকেল? আমরা ক্লাসিফিকেশন অফ স্টেনলেস স্টিল প্রথমে দেখেছি অস্টেনাইটিক। আসলে অস্টেনাইটিক প্রথমে হওয়ার কথা না, প্রথমে হওয়ার দরকার ছিল ফেরাইটিক, আমার লেখা ভুল হয়ে গেছে। প্রথমে হচ্ছে ফেরাইটিক, ক্রোমিয়াম শুধু আছে, এরপরে নিকেল অ্যাড করলে অস্টেনাইটিক হয়ে যাবে। এরপরে তুমি নিকেল দিবা, ক্রোমিয়ামও দিবা, সে কখনো ডুপ্লেক্স হয়ে যাবে। এই ডুপ্লেক্সের ভিতরে কখনো ফেরাইট থাকবে, কখনো ফেরাইটের সাথে অস্টেনাইট থাকবে, আবার অস্টেনাইট ফেরাইটের সাথে কখনো তোমার মার্টেনসাইট অথবা বেনাইট থেকে যেতে পারে। তারপরে আসলে কখন আসা শুরু হবে অস্টেনাইট? ফেরাইটের ভিতরে নিকেল দিচ্ছি, কখন আসলে